তারপর পেপির গালে চুমু খেলো। ভাইকে জড়িয়ে ধরে গাল রেখে আদর নেয়ার সময়ে সে খুব আস্তে ফিসফিসিয়ে বলল, যাওয়ার আগে লোলার সাথে দেখা করো। কথাটা যে আর কারো কানে যায়নি এ সম্বন্ধে জুলিয়াস নিশ্চিত। চিরাচরিত অনুষ্ঠানের মধ্যে দিয়েই চার্চ ছেড়ে বেরিয়ে গেল নবদম্পতি। রাস্তার দুই ধারে ঘোড়ায় চড়া এসকর্টের ভিতর দিয়ে এগিয়ে গেল ওরা দুজন। ঘন ঘন লোকজনের উৎফুল্ল চিৎকার আর পিস্তল ফুটানোর শব্দ শোনা যাচ্ছে। পেপিয়ারের শহর ছেড়ে যাওয়া পর্যন্ত এরকমই চলল। চমৎকার বিদায় অনুষ্ঠান, বলল নদী। তবে উৎসব মোটে শুরু। ঠিকই বলেছে নদী। বারের সামনে একটা মারপিট ঠেকালো শেরিফ। বিয়েটা লোকজনের বেশি মদ খাওয়ার একটা ওসিলা মাত্র। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই আরও অনেক মারপিট হবে আজ। পাইকারি হারে মদ খাওয়ার এটা অবশ্যম্ভাবী ফল। গ্রোসার কক্সির বাসায় বৈঠকখানায় লাঞ্চ সেরে বসে গল্প করছে ওরা তিনজন, কক্সি, নডি আর জুলিয়াস। কক্সির কথায় মনে হয় যে সে মেডক সম্বন্ধে সন্দিহান। এর সম্পর্কে জুলিয়াসের সামনে কোনো মন্তব্য না করলেও বোঝা যায় সে উদ্বিগ্ন। বউয়ের ডাকে কক্সি একটু ভিতরে যেতেই জুলিয়াস নডিকে বলল, এবার লোলার সাথে দেখা করতে রেস্টুরেন্টে যাওয়া দরকার। পেপি ওর কাছে কিছু খবর দিয়েছে। তাহলে আমি যাচ্ছি, খবরটা নিয়ে আসি, বলে উঠল নডি। না, আপত্তি করো না, আমার দিকে কেউ খেয়াল করবে না। কিন্তু তুমি রাস্তায় নামলেই এখন হোয়েলের সাথে দেখা হয়ে যেতে পারে। মগজ খাটাও, সাবধানে চললে সারা জীবন লোলার সাথে দেখা করার অনেক সুযোগ পাবে। কথাটা সত্যি। হোয়েল যদি জুলিয়াসের পিছনে লেগে থাকে তবে তার পক্ষে রাস্তায় বেরোনো এখন মোটেও ঠিক হবে না। জনি এসে হাজির হলো। একটা ছুতো দেখিয়ে জনির সাথে বেরিয়ে পড়ল নডি। আধ ঘন্টা পরে ফিরে এসে জুলিয়াসকে আড়ালে দেখে সে বলল, রাস্তায় হোয়েলকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ছায়ায় দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করছে। সবাই কম বেশি মদ খেয়েছে আজ, কিন্তু হোয়েল এখনো এক ফোঁটা মদ ছোঁয়নি। জার্ভিস এখনো শহরে আছে? হ্যাঁ, বারে বসে পোকার খেলছে। জনি ওর পিছনে একজন লোক লাগিয়েছে। জার্ভিস বার থেকে এক পা নড়লেই আমরা খবর পাব। আজ রাতেই যে করে হোক জার্ভিসকে ধরে নিয়ে যাবে জুলিয়াস। তাই এখনো শহর ছেড়ে যায়নি ওরা। লোলা কি বলল? জিজ্ঞেস করলো সে। চার্চের আগে পেপি, এড, মেডক আর জার্ভিস কফি খেতে রেস্টুরেন্টে গেছিল। পেপি ওখানে তার পোশাকের কিছু ত্রুটি রয়ে গেছে এমন ভাব দেখালে লোলা সেটা ঠিক করে দেওয়ার জন্যে ওকে রান্নাঘরে নিয়ে যায়। সেখানে আড়ালে একটু কথা বলার সুযোগ পেয়েছে ওরা। পেপি জানিয়েছে 1 সপ্তাহের জন্য হানিমুন করতে ওরা দুজন তোমার বাবার শিকারের কেবিনে কাটাবে। তুমি আর জার্ভিস ছাড়া রকিং এইসের কেউই জায়গাটা চেনে না। লোলা আরও একটা কথা বলেছে, অবশ্য সেটা তোমার খবরের অংশ নয়। কি কথা? বলেছে এই 1 সপ্তাহের ভিতর তুমি ওদের বিরক্ত করতে গেলে সে তোমার মাথা ভেঙে দেবে। বলার ভঙ্গিতে হেসে ফেলল জুলিয়াস। আর কিছু বলল সে? হ্যাঁ, বলেছে তার কাছে জ্যান্ত সাধারণ মানুষও মরা হিরোর চেয়ে অনেক ভালো। সন্ধ্যার পরে নদীকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল জুলিয়াস। মারিয়া শঙ্কিত দৃষ্টিতে চাইল নদীর দিকে, কিন্তু মুখে কিছু বলল না। শহরের উত্তর পশ্চিমে নদীর ধারে জনির সাথে মিলিত হলো ওরা। 2টো ঘোড়া সাথে এনেছে জনি। সেই খবর দিল, জার্ভিস এখনো বারেই আছে, খেলায় অনেক হেরেছে, এখনো চলছে খেলা। জার্ভিসের অভ্যাস ভালো করেই জানে জুলিয়াস। অত্যন্ত সহজ একটা প্ল্যান এঁটেছে সে। তাস খেলার সময়ে
বিয়ার খায় জারভিস, তাই প্রতি আধ ঘন্টায় তাকে একবার করে বারের পিছনে নিজেকে খালাস করতে যেতে হয়। ওখান থেকেই ওকে অপহরণ করা হবে। চলো আর দেরি না করে হাতের কাজটা শেষ করে ফেলা যাক, প্রস্তাব দিল নদী। বারের পিছন দিকে কিছুটা অংশ বেড়া দিয়ে ঘেরা, এর শেষ মাথায় টয়লেট। পিছনের উঠানে নানান আকারের কাঠ স্তূপ করে রাখা আছে, জুলিয়াসদের লুকিয়ে থাকার জন্য চমৎকার জায়গা। গত আধ ঘন্টায় বারের পিছন দিককার দরজা 10-12 বার খুলেছে। বিভিন্ন লোক তাদের কাজ ছেড়ে আবার ফিরে গেছে। এরপরে জুলিয়াসের প্রত্যাশাই ঠিক প্রমাণ করে জারভিস বেরিয়ে এলো। কিন্তু একা নয় সে, ওর সাথে চাকও বেরিয়ে এসেছে, সম্ভবত ওকে সামাল দিতেই। কাঠের গাদার পাশ দিয়ে টয়লেটের দিকে যেতে যেতে চাককে ওরা বলতে শুনল, জলদি করো জারভিস, তোমার কপাল মোটে ঘুরতে আরম্ভ করেছিল। আগামী ঘন্টাটা মনে হয় ভালোই যাবে তোমার। বাজে তাস পাচ্ছিলাম, তিক্ত স্বরে বলে উঠল সে। কিন্তু তুমি দেখে নিও, যা হেরেছি সব সুদে আসলে তুলে নেব আমি। অন্ধকারের ভিতর থেকে নিচু অথচ তীক্ষ্ণ গলায় আদেশ করল জুলিয়াস, যেখানে আছো সেখানেই চুপ করে দাঁড়াও। পিস্তল বের করার চেষ্টা করো না কেউ। আড়াল থেকে বেরিয়ে ওদের দিকে এগিয়ে গেল জুলিয়াস। নডিও ওর সাথে সাথেই আছে। জনি পিস্তল হাতে কাভার করছে ওদের দুজনকে। চাক বিস্ময়ে হতবাক হয়ে একেবারে স্থির দাঁড়িয়ে আছে। তার হাত দুটো সামান্য উঁচুতে মাঝপথেই থেমে রয়েছে। জারভিস দাঁড়িয়ে নেশার ঘরে দুলছে। হঠাৎ হেরে গলায় সে চিৎকার করে উঠল, কি চাও তোমরা? আমি কি করেছি? আমি ঘুরে দাঁড়াও, কঠিন গলায় নির্দেশ দিল জুলিয়াস। নির্দেশ মানল না জারভিস। ধীরে ধীরে কয়েক পা পিছিয়ে গেল সে। কিন্তু চাক পিস্তলের মুখে লক্ষ্মী সোনার মতো ঘুরে দাঁড়ালো। জনি এগিয়ে এসে ওর কানের পিছনে পিস্তলের বাট দিয়ে আঘাত করতেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। ঘুরেই বারের দিকে হাঁটা ধরেছিল জারভিস। লাফিয়ে দ্রুত এগিয়ে গিয়ে ওকে ধরে ফেলল জুলিয়াস। কিছুক্ষণ ধস্তাধস্তির পর হাল ছেড়ে দিয়ে রাগে ফুঁসতে থাকলো জারভিস। চলো এখান থেকে জলদি কেটে পড়ি, পরামর্শ দিল নদী। এখনই হয়তো কেউ এসে পড়তে পারে। চাকের কি খবর? জুলিয়াস আর চোখে মাটিতে শোয়া চাকের দিকে চাইল। ওরা ভেবেছিল অজ্ঞান হয়ে পড়ে আছে চাক, হয়তো কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়েও ছিল সে। কিন্তু এখন পিস্তল তুলে তাক ঠিক করছে ও। অন্যদের সাবধান করার আর সময় নেই এখন। জারভিসকে ছেড়ে দিয়ে পিস্তল বের করেই গুলি করল জুলিয়াস। গুলিটা ওর কাঁধ ঘেঁষে বেরিয়ে গেল। ব্যথায় চিৎকার করে উঠে আবার পিস্তল উঠালো চাক। জুলিয়াসের দ্বিতীয় গুলিটা ও হৃৎপিণ্ড ছেদা করে দিল। পিস্তলটা ছেড়ে দিয়ে গড়িয়ে পড়ল সে। মারা গেছে চাক। এক মুহূর্ত স্থির দৃষ্টিতে ওর দিকে চেয়ে থেকে পিস্তল খাপে ভরল জুলিয়াস। জারভিসকে আবার ধরে ফেলল জনি। জুলিয়াস, শিগগির চলো, এখনই সবাই এসে পড়বে, উত্তেজিত কণ্ঠে বলল সে। ছুটতে ছুটতে পাশের বাড়িটার আড়ালে চলে যাবার আগে একবার পিছন ফিরে দেখল জুলিয়াস। এখনো বাড়ির পিছনের দরজা খুলে কেউ বেরিয়ে আসেনি। দুজনে দুপাশ থেকে জারভিসের হাত ধরে দ্রুত এগিয়ে গেল নদীর দিকে। নদীর ধারে পৌঁছে জারভিসের নেশা কিছুটা পাতলা হয়ে এলো। ছাড়া পেলে এই তিনজনের যে কি দুরবস্থা করবে তা সবিস্তারে গালাগাল সহ বর্ণনা করল সে। কথার কোনো জবাব না দিয়ে ওকে ঘোড়ায় তুলে পায়ে রেকাব পরিয়ে ঘোড়ার সাথে ভালো করে বেঁধে দিল ওরা। বাড়ির পাশ দিয়ে যাবার সময়ে লক্ষ্য করল পিছনের উঠানে এখন লোক জড়ো হয়েছে। কেউ পিছু নেয়নি দেখেই বোঝা যাচ্ছে পালাবার পথে ওদের দেখেনি কেউ। উঠানে চাকের মৃতদেহ দেখে সবাই মনে করবে জারভিসই ওকে খুন করে পালিয়েছে। তোমার কি মনে হয় শেরিফ,
জার্ভিসকেই খুনি সাব্যস্ত করে লোকজন নিয়ে ওকে খুঁজতে বেরোবে? প্রশ্ন করল নদী। সেটাই স্বাভাবিক, জবাব দিল জুলিয়াস। আকাশের দিকে একবার চেয়ে সে আবার বলল, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টির পরে ওরা আর ঘোড়ার পায়ের ছাপ দেখে আমাদের খুঁজে বের করতে পারবে না। সব চিহ্ন ধুয়ে মুছে যাবে বৃষ্টিতে। জনি বলে উঠল, আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? আগামীকাল আমরা যদি শেরিফকে জানাই আমার একজন কর্মচারী জার্ভিসকে ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটিয়ে গিরিপথের দিকে যেতে দেখেছে, তাহলে নিশ্চয় এদিকে খোঁজা ব্যথা মনে করে খোঁজাখুঁজি বাদ দেবে ওরা। কি বলো? বুদ্ধিটা ভালোই করেছ, সমর্থন করল জুলিয়াস। জার্ভিসকে এখন এমন জায়গায় রাখতে হবে যেন কেউ ওকে খুঁজে না পায়। ওর নিরাপত্তাই এখন আমাদের কাছে সবচাইতে বড়। আমরা সবাইকে সত্যি কথা জানাবো বিপদ পার হবার পর। তবে লোলাকে তুমি সব কথা খুলে বলতে পারো, নদী। ঠিক আছে, সায় দিল সে। ওদের কাছ থেকে বিদায় নিয়ে জার্ভিসকে সাথে করে লোলাদের রাঞ্চের উদ্দেশ্যে রওনা হয়ে গেল জুলিয়াস। বারের পিছনের উত্তেজনাপূর্ণ ঘটনা অল্পক্ষণের জন্য মিস করল মেডক। মাত্র 15 মিনিট আগেই সে রকিং এইসের দিকে রওনা হয়ে গেছে। ওখানে একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে তার। দিনটা ভালোই কেটেছে আজ। এখন মাত্র দুটো ব্যাপারে সে একটু বিব্রত। প্রথমটা অবশ্যই জুলিয়াস, কিন্তু সেটাও আর 2-1 দিনের ব্যাপার। নকার কাজটা শেষ করতে পারেনি বটে, কিন্তু হোয়েলকে লাগানো হয়েছে এবার। লোকটা হিউ হারপারের মতোই দক্ষ। ওরা একবার সামনাসামনি হলেও জুলিয়াসের আয়ু শেষ। ওর মাথা ব্যথার দ্বিতীয় কারণ হচ্ছে এডমন্ড ফিনলে। ওর ব্যাপারেও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মেরক। লোকটা কাজ করছে বটে, কিন্তু ওর নিজস্ব একটা মতলবও আছে। বোকাটা অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি পেপির প্রেমে পড়ে গেছে। পারলে সে নিজেই এখন রকিং এইস ভোগ করবে। বৃষ্টি পড়তে আরম্ভ করলো। পাতলা বর্ষাতিটা বার করে নিল মেডক। মাথা থেকে সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলল সে। জুলিয়াস মারা পড়বেই, কেবল সময়ের অপেক্ষা। এরও মরবে, কিন্তু তার আগে কাগজপত্র হাত করে নেবে মেডক। পিস্তলের মুখে কাগজ সই করে দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না ওর। 1 সপ্তাহ পরে সেই ব্যবস্থাই করবে সে। আপন মনেই হেসে উঠল মেডক। প্ল্যান করেই সে 1 সপ্তাহের জন্যে ওদের হানিমুনে যেতে দিয়েছে। রাঞ্চে পৌঁছে আস্ত বলে ঘোড়া রেখে নিজের কেবিনে ঢুকে পোশাক বদলে নিল মেডক। তারপর গ্লাসে খানিকটা হুইস্কি ঢেলে এক চুমুকে শেষ করে বড় বাড়িতে গেল সে। মাডি দরজা খুলে দিল। ওর চোখমুখ এখনো ফোলা। বিয়ে কেমন হলো? প্রশ্ন করল সে। অন্যান্য বিয়ের মতোই, জবাব দিল মেডক। এবার নিজের ঘরে ফিরে যাও তুমি। বুড়োর সাথে কিছু কথা আছে আমার। সেবাস্টিন দত্তের ঘরে ঢুকে আলো জেলে বিছানার দিকে চাইল মেডক। প্রতিবারই সে আশা করে ঘরে ঢুকে দেখবে সেবাস্টিন দত্ত তার বিছানায় মরে পড়ে আছেন। এগিয়ে গেল মেডক। বুড়া, কি এখনো বেঁচে আছো? ডাকলো সে। কোনো সাড়া নেই, চোখও বন্ধ। কি হলো, জবাব দাও না কেন? জেগে আছো? অসহিষ্ণু কণ্ঠে বলল মেডক। জেগেই আছি, বলো। জবাব এলো এবার। তৃপ্তির সাথে হাসলো মেডক। আজ শেষ কথা বলবে সে। এইমাত্র বিয়েটা দেখে ফিরলাম। আমার লোককেই বিয়ে করলো তোমার মেয়ে পেপি, বলল মেডক। দাঁত বের করে হাসছে সে। হানিমুনে গেছে ওরা, ফুর্তিতে আছে। দুঃখের বিষয়, ওরা ফিরে এসে দেখবে তুমি পটল তুলেছ। মুখ তুলে চাইলেন সেবাস্টিন দত্ত, কিন্তু কোনো কথা বললেন না। হ্যাঁ, আজ রাতেই মৃত্যু হবে তোমার। 2 দিন পরে তোমাকে আনুষ্ঠানিকভাবে কবর দেয়া শেষ হলে উকিল তোমার উইলটা খুলে সবার সামনে পড়বে। অর্ধেক পাবে পেপি, বাকি অর্ধেক জার্ভিস। হঠাৎ দুর্ঘটনায় জার্ভিস মারা যাওয়ার পর সবই পাবে পেপি, মানে এড।
চুক্তি অনুযায়ী সব আমার হাতে তুলে দিয়ে তার পাওনা টাকা চাইবে এড। তার সব পাওনাই মিটিয়ে দিয়ে চিরদিনের জন্যে বিদায় করব আমি। কি বলো, সুন্দর সহজ সরল প্ল্যান করেছি না? তোমাকে খুন করব আমি, দাঁতে দাঁত চেপে বললেন সেবাস্টিন। সে সুযোগ আর তোমার হবে না বুড়া মেয়া। মরার আগে যিশুর নাম জপে নাও। বালিশ থেকে একটু মাথা উঁচু করে কান খাড়া করলেন সেবাস্টিন। উঠানে কয়েকটা ঘোড়া এসে থামার আওয়াজ শোনা গেল। শহর থেকে ফিরেছে ওরা। তোমাকে মারার জন্যে তোমার বালিশটাই ব্যবহার করব আমি, বলে চলেছে মেডক। এর আগে কোনোদিন মানুষ মারতে বালিশ ব্যবহার করিনি, তবে মনে হয় ওতে কাজ হবে। আগামীকাল তোমাকে দেখে সবাই মনে করবে স্বাভাবিক মৃত্যু হয়েছে তোমার। বিদায় কাঞ্জুস বুড়া, গুড বাই। বালিশটা নেয়ার জন্যে ঝুঁকলো মেডক। বাড়িতে ঢুকেছে কেউ, তার নাম ধরে চিৎকার করে ডাকছে। আবার কি হলো? তাড়াতাড়ি দরজা খুলে বেরোতে গিয়ে থমকে দাঁড়ালো সে। হোয়েল বারান্দা দিয়ে এগিয়ে আসছে। ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? বিরক্ত স্বরে ধমকে উঠল মেডক। চাক মারা পড়েছে, হাঁপাতে হাঁপাতে বলল হোয়েল। জার্ভিস নিরুদ্দেশ। মনে হচ্ছে সেই চাককে গুলি করে পালিয়েছে। অবিশ্বাস্য। কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না মেডক। প্রকৃতিস্থ অবস্থাতেই জার্ভিস সোজা গুলি চালাতে পারে না। সেই মানুষ মাতাল অবস্থায় চাকের মতো লোককে মারে কি করে? ঘটনার বিস্তারিত বিবরণ দিল হোয়েল। খেলায় চাকি একচেটিয়া ভাবে জিতছিল। টয়লেটে যাবার সময়ে জার্ভিস বেসামালভাবে টলছে দেখে জলদি আবার খেলা চালু করার উদ্দেশ্যে চাক নিজেই ওর সাথে সেলুনের পিছনে গেছিল। অল্প পরে গুলির আওয়াজে সবাই ছুটে পিছনের উঠানে গিয়ে দেখে চাক মরে পড়ে আছে আর জার্ভিস উধাও হয়েছে। পার্কের কেউ আসল ঘটনা আজ করতে না পারলেও মেডক ঠিকই সন্দেহ করল এটা জুলিয়াসেরই কাজ। জার্ভিসকে কিডন্যাপ করেছে সে। বাধ্য হয়ে সেবাস্টিন দত্তকে এখন আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে হবে তার নিজের স্বার্থেই। একটু পরে আমার কামরায় এসো, তোমার সাথে কথা আছে, অনিশ্চিত স্বরে বলল মেডক। হোয়েল চলে যেতেই আবার বিছানার পাশে পাশে ফিরে এলো সে। সেবাস্টিন দত্তের দিকে এক নজর চেয়ে বাতি নিভিয়ে নিজের ঘরে ফেরার জন্যে পা বাড়ালো মেডক। পেছন থেকে সেবাস্টিন দত্তের গলার স্বর শুনে থমকে দাঁড়ালো সে। আবার দেখা হবে মেডক। বিছানা ছেড়ে ওঠার শক্তি যেদিন হবে সেদিন তোমাকে খুন করব আমি। চুপ করো, ধমক দিল মেডক। যা কোনো দিন পারবে না তা নিয়ে মিছে বড়াই করো না। 15। 5 দিন পর বেশ রাতে নদীর বাসায় হাজির হয়ে ওকে ঘুম থেকে ডেকে তুলল জুলিয়াস। মারিয়াও উঠেছে। আগুনটাকে একটু উস্কে কফির জন্যে পানি চাপিয়ে দিল সে। জার্ভিস কোথায়? প্রশ্ন করল নদী। ওকে কি বেঁধে রেখে এসেছো? না, ওর পিস্তল, ঘোড়া আর বুট লুকিয়ে রেখেছি। সাপকে ওর ভীষণ ভয়। জুতো ছাড়া ঘরের বাইরে পা বাড়াতেই সাহস পাবে না ও। ওর সামনেই বাড়ির আশেপাশে পাঁচ পাঁচটা র্যাটল চেনেক মেরেছি আমি। জবাব শুনে হেসে ফেলল নদী। আর যদি আগুন জ্বালায়? সে ব্যবস্থাও রাখিনি। ম্যাচ নিয়ে এসেছি। ওর কাছে টিনের খাবার খোলার জন্যে একটা ছুরি ছাড়া আর কিছুই নেই। কিন্তু এদিককার কি খবর? জার্ভিসের খোঁজে পুরো একটা দিন কাটানোর পর ওকে গিরিপথ দিয়ে পালাতে দেখা গেছে শুনে খোঁজাখুঁজি বন্ধ করেছে শেরিফ। ওর ধারণা জার্ভিস ভেগে গেছে। মেডক কি বলে? কেমন করে যেন ব্যাটা ঠিকই ব্যাপারটা আজ করেছে। শেরিফকে সে অনেক বোঝাবার চেষ্টা করেছে কিন্তু পাত্তা পায়নি। ডনকে চেনো না? হ্যাঁ, জনির খামারে কাজ করে। ওকে রকিংয়ে এসে কাজের খোঁজে পাঠানো হয়েছিল। কাজে যোগ দিয়ে পার্কের উত্তরে একটা গুপ্ত আস্তানায় তোমাদের দেখা গেছে বলে একটা গুজব ছড়িয়েছে সে ওদের মধ্যে। মেডকের লোকজনকে বিপথে চালানোর জন্যে লোক লাগিয়ে ওখানে
কিছু পায়ের ছাপের ব্যবস্থাও করেছে সে। কয়েকদিন ওদিকেই ব্যথা খোঁজাখুঁজিতে ব্যস্ত থাকবে মেডক। নদীর থেকে মারিয়ার দিকে মুখ ফেরালো জুলিয়াস। এমন সত্যিকার বন্ধু কয়জনের থাকে? তোমাদের এই উপকারের কথা কোনোদিন ভুলব না আমি। সে কথা থাক, এখন কি করবে তাই বলো, দাবি জানালো নদী। একটা মতলব এসেছে আমার মাথায়। সকালেই পেপি আর এদের সাথে দেখা করতে যাব। এক সপ্তাহ তো এখনো শেষ হয়নি। লোলা কি বলেছিল মনে নেই? মনে আছে, হেসে ফেলল জুলিয়াস। কিন্তু ওদের সাথে দেখা করাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। কবে দেখা করবে ভাবছ? কাল সকালেই রওনা হব। শহরে কবে যাচ্ছ তুমি? আগামীকালই যাব। শহরে খবর ছড়িয়ে দিও যে আমি চাককে মেরে জার্ভিসকে জোর করে ধরে নিয়ে গেছি। কয়েকদিনের মধ্যেই আমরা দুজনে শহরে হাজির হব। কিন্তু সাবধান, কথাটা যে তুমি ছড়িয়েছ এটা যেন কেউ টের না পায়। চিন্তা নেই, রকিকে কাজটা বুঝিয়ে দিলেই হবে। চুল ছাটার দোকান থেকে আগুনের মতোই খবরটা চারদিকে ছড়িয়ে পড়বে। রাতটা নদীর ওখানে কাটিয়ে ভোর বেলাতেই রওনা হয়ে গেল জুলিয়াস। সন্ধ্যার দিকে বাবার শিকারের আস্তানায় পৌঁছল সে। পেপিয়ারের এখনও এখানেই আছে বোঝা যাচ্ছে। কেবিনের কাছেই ওদের ঘোড়া দুটো বাধা রয়েছে লক্ষ্য করল জুলিয়াস। হঠাৎ চোখে পড়ল তার বোন হাসতে হাসতে ছুটে পালাচ্ছে। পিছনে খেলার ছলে ওকে তাড়া করেছে এড। পেপি ধরা পড়তেই হেসে মাটিতে গড়িয়ে পড়ল দুজনেই। ওরা যে সুখী তা ওদের দেখলেই বোঝা যায়। থমকে দাঁড়ালো জুলিয়াস, ইতস্তত করছে। ওদের আনন্দে ব্যাঘাত সৃষ্টি করতে চায় না সে, কিন্তু দেরি হয়ে গেছে। এড দেখে ফেলেছে ওকে। পেপিকে জড়িয়ে থেকেই সে বলে উঠল, দেখো কে এসেছে। এখনো হাসছে সে। তৃপ্ত আবেশে এডের বুকে মাথা গুঁজে রেখে চোখ বুজেই সে জবাব দিল, ওকে বলে দাও আমরা কেউ বাড়ি নেই। এড চিৎকার করে বলল, যাও, বিরক্ত করো না, দেখছো না আমরা বাড়ি নেই। হাসতে হাসতেই উঠে দাঁড়িয়ে পেপিকেও টেনে তুলল এড। পেপির চোখে মুখে খুশি উপচে পড়ছে। গাল দুটোই গোলাপি রং ধরেছে। আনন্দে হাসছে ওর সারা অঙ্গ। অসময়ে এসে পড়ে তোমাদের রস ভঙ্গ করলাম, বিব্রতভাবে বলল জুলিয়াস। না, তুমি আসবে বলেই আশা করছিলাম, জবাব দিল এড। সেজন্যই তো আমরা কোথায় থাকবো জানিয়ে এসেছিলাম। একটু দুশ্চিন্তার ছায়া দেখা দিল পেপির মুখে। বাবা কেমন আছেন? উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল সে। আগের মতোই, কোনো পরিবর্তন নেই। আর জার্ভিস? লোলাদের রাঞ্চে একা রেখে এসেছি ওকে, ভয় নেই। ও যেন কোথাও না যায় সে ব্যবস্থা করে এসেছি। বিয়ের রাতে ওকে আনার সময়ে চাক মারা পড়েছে। ক্ষতি নেই, দুশ্মন আরেকজন কমলো, নির্বিকার গলায় মন্তব্য করল এড। জুলিয়াসকে কিছুতেই ছাড়ল না ওরা। বাধ্য হয়েই থাকতে হলো ওকে। অনেক রাত অবধি ওরা দুজন কত আনন্দ উপভোগ করছে সেই বৃত্তান্তই শুনতে হলো ওকে। মাঝে মধ্যে যে ওর একটু আধটু হিংসে হয়নি এমন নয়। মনে হয়েছে যেন ওরা দুজনেই পৃথিবীর সব আনন্দ লুটে শেষ করে ফেলেছে। জুলিয়াসের জন্য আর কিছুই অবশিষ্ট রাখবে না। তবু খুশিতে মনটা ভরে থাকলো। কাজের কথাটা সে কিছুতেই পারতে পারল না। শেষ পর্যন্ত এডি সুযোগ করে দিল, বলল, বুঝতে পারছি একটা প্ল্যান তোমার মাথায় ঘুরছে। শুনে কি প্ল্যান করেছ? ঠিকই ধরেছ তুমি, কিন্তু এতে পেপির উপর অনেক কিছু নির্ভর করবে। মুখ তুলে জুলিয়াসের দিকে চাইল পেপি। তোমরা যা ভালো মনে করো সেই মতোই চলবো আমি। কবে ফিরছ তোমরা? ফিরতে ইচ্ছে করছে না, কিন্তু কথা মতো আগামীকালই বিকেলে ফিরতে হবে। তোমাদের ওই দুশ্মনের খপ্পরে ফিরে যেতে দিতে মন সরছে না আমার, কিন্তু অন্য কিছু করতে গেলেই মেডকের লোকজনের সাথে সামনাসামনি মোকাবেলা করতে হবে। অনেক লোক হতাহত হবে। বাড়ি ফিরে তোমরা সব দিক সামলাতে পারবে বলে মনে করো? জবাব দেওয়ার আগে একটু চিন্তা করে নিল এড। মেডক আমাকে সন্দেহ করতে আরম্ভ করেছে বলেই মনে হয়, কিন্তু আমাকে ছাড়া ওর চলবে না।
মনে হয় বাড়ি ফেরার ঝুঁকি নেওয়া যায়। বাড়ি ফিরে একটা দিন অপেক্ষা করবে তোমরা। শুনতে পাবে আমি চাককে মেরে জার্ভিসকে জোর করে ধরে নিয়ে গেছি। শুনে পেপির এমন ভাব দেখাতে হবে যেন আমাকে সামনে পেলে খেয়েই ফেলবে। মাথা ঝাঁকালো পেপি। তারপর আরও শুনবে মঙ্গলবার দুপুর 12টায় শেরিফের কাছে আমি আত্মসমর্পণ করব। এই খবর শুনে মেডক কি করবে বলে মনে হয় এড? আরও কিছুটা কফি কাপে ঢেলে নিয়ে এড বলল, স্বভাবতই মেডকও তার লোকজন নিয়ে উপস্থিত থাকবে সেখানে, কিন্তু এত সব করে কী লাভ হবে? হাতের মুঠোয় ফেলে শেরিফ সোজা জেলে ভরবে তোমাকে। না, তা সে চাইলেও পারবে না। কিন্তু সে কথা থাক, পেপিকে সেদিন ওখানে উপস্থিত দেখতে চাই আমি। বাবা অসুস্থ, জার্ভিস নিরুদ্দেশ। এই অবস্থায় পেপি রকিং আইসের মালিক। সবার সামনে মেডক আর তার লোকজনকে বরখাস্ত করবে পেপি। পেপির নির্দেশই গ্রাহ্য হবে। এতগুলো সাক্ষীর সামনে মেডকের আর করার কিছুই থাকবে না। মেডক যদি না মানে জোর খাটায়? মাথা নাড়ল জুলিয়াস। এতটা সাহস সে পাবে না। তাহলে আইনের বিরুদ্ধে যেতে হবে তাকে। ব্যাপারটা এতে মিটবে বলে মনে হয় না, মন্তব্য করল এড। চেষ্টা করতে দোষ নেই, তবে আমি জানি এত সহজে হাল ছাড়বে না মেডক। রাতটা বেপিদের সাথে কাটিয়ে ভোরবেলাতেই বিদায় নিল জুলিয়াস। ওদেরও আজই রকিং এইসে ফিরে যাবার কথা। হানিমুনের সময়টাকে পরিপূর্ণভাবে উপভোগ করে বিকেলের দিকে ফিরবে ওরা। নদীর রাঞ্চে যাবার পথে সমস্যাটা নিয়ে আবার নতুন করে ভাবল জুলিয়াস। প্ল্যান ভালোই, কিন্তু কিছুই বলা যায় না। হাজারো কারণে বানচাল হয়ে যেতে পারে ওর প্ল্যান। কিছুতেই নিশ্চিন্ত হতে পারছে না সে। সন্ধ্যা নাগাদ নদীর ওখানে পৌঁছে গেল ও। মঙ্গলবার দুপুরে শেরিফের অফিসের সামনে একটা নাটকের ব্যবস্থা করে এসেছি। জুলিয়াস তার প্ল্যানের কথা নদীকে খুলে বলল। সাহায্যের দরকার হতে পারে আমার। তুমি ওই দিন বন্ধুবান্ধবকে ওখানে উপস্থিত থাকতে বলে রেখো। তাছাড়া মেডককে তার লোকজন সহ বিদায় করার পর রকিংয়ে এসে কাজ করার জন্য ডজনখানেক লোক দরকার হবে। এসবের ব্যবস্থা আমাদের আগে থেকেই করে রাখতে হবে। চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করব। তুমি কি এর মধ্যে আর শহরে যাচ্ছ? আগামীকাল জার্ভিস নিরাপদ আছে কিনা দেখে রাতের বেলা শহরে পৌঁছব আমি। একটা থাকার জায়গা খুঁজে নিতে হবে আমাকে। লোলাদের ওখানেই তো থাকতে পারো তুমি, মুচকি হেসে প্রস্তাব দিল নরি। দরকার হলে ওখানে থাকার কথা লোলাই বলছিল। 16 রাতে শহরের রাস্তা দিয়ে না গিয়ে মাঠের ভিতর দিয়ে ঘোরা পথে লোলাদের বাড়ির পিছনে পৌঁছল জুলিয়াস। আস্ত বলে ঘোড়া রেখে এসে বাড়ির সদর দরজায় টোকা দিল ও। আইডা বেইলি নিজেই দরজা খুলল। ভিতরে এসো জুলিয়াস, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। নরি খবর পাঠিয়েছে আগামীকাল সকালে সে দেখা করবে তোমার সাথে। ধন্যবাদ জানিয়ে ঘরে ঢুকে এদিক ওদিক চাইল জুলিয়াস। লোলাকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো, কই লোলাকে দেখছি না। অ্যালেন কারভারের স্ত্রী অসুস্থ, ব্যাখ্যা করলো আইডা। অ্যালেন বাড়ি না ফেরা পর্যন্ত তার বউয়ের দেখাশোনা করতে গেছে লোলা। ওর ফিরতে রাত হবে। চলো তোমাকে তোমার কামরা দেখিয়ে দিই। অনেক আশা নিয়ে এসেছিল জুলিয়াস, হতাশ হলো। উপায় নেই। ধন্যবাদ জানিয়ে আইডাকে অনুসরণ করলো সে। লোলার ঘরটাই তাকে দেয়া হয়েছে। লোলার মা ঘর থেকে বেরিয়ে যেতেই খুঁটিয়ে চারদিক লক্ষ্য করলো সে। সবটাই সুন্দর পরিপাটি করে গুছানো। বাতি নিভিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে লোলার পদশব্দের প্রতীক্ষায় রইল জুলিয়াস। বিছানার চাদর বদলানো হলেও লোলার উপস্থিতির একটা মৃদু মৃদু গন্ধ এখনো হালকাভাবে লেগে আছে ঘরটাতে। তার মনে হলো সারা রাত বুঝি একটু ঘুমোতে পারবে না ও। কিন্তু লোলা ফেরার অনেক আগেই ঘুমিয়ে পড়ল ক্লান্ত জুলিয়াস। সকালে দরজায় টোকা দিয়ে কফির কাপ হাতে ঘরে ঢুকলো লোলা। না না, বিছানা ছেড়ে ওঠার দরকার নেই। হাসতে হাসতে বলল লোলা, কফি খেয়ে নাও। সকালে বিছানা ছাড়ার আগে এক কাপ কফি না হলে তো তোমাদের পুরুষ জাতের মেজাজের চোটে মেয়েদের টেকাই দায় হয়ে ওঠে। আমাদের দেশের একটা প্রচলিত প্রবাদ,
স্বামীর পায়ের তলাতেই মেয়েদের বেহেস্ট। সুতরাং চোখ কান বুঝে পুরুষ জাতের সেবা করে যাও, স্বর্গ মিলবে। হাসি মুখে জবাব দিল জুলিয়াস। কফির কাপটা সাইড টেবিলে নামিয়ে দিয়ে দুহাত কোমরে রেখে কপট রোষে জুলিয়াসের দিকে চাইল লোলা। রাতে ভালো করে বিছানা রাতে ভালো করে বিশ্রাম নেয়ার সময় না পেলেও লোলার চেহারায় ক্লান্তির কোনো ছাপই নেই। কাছে এসো, ডাকলো জুলিয়াস। ওহো, এখন না। রাতে ঘুম হলো? তোমার বিছানার মাঝখানটা বেকায়দার রকম উঁচু, তাতে তোমার কোনো অসুবিধা হচ্ছে বলে তো মনে হলো না। রাতে উকি দিয়ে দেখলাম ছোট বাচ্চার মতো অঘরে ঘুমোচ্ছ তুমি। বিছানার উপর উঠে বসলো জুলিয়াস। কাল রাতে তুমি এসেছিলে এই ঘরে? কখন? অনেক রাত হয়েছিল। মায়ের কাছে দেরি করে ফেরার জন্যে বকুনিও শুনেছি। তবে তোমার নাক ডাকছে না দেখে আশ্বস্ত হলাম। সোজা হয়ে বসলো জুলিয়াস। কাছে এসো লোলা। হাসতে হাসতেই সে মাথা নেড়ে বলল, না। কেন আসবে না? লোলার মুখের ভাব ধীরে ধীরে বদলে গম্ভীর হয়ে গেল। আজ সকালে তোমার কাজ রয়েছে। কাজটা কি তা না জানলেও বুঝতে পারছি সেটা বিপজ্জনক। তোমার মন এখন বিক্ষিপ্ত না হওয়াই ভালো। জুলিয়াস উপলব্ধি করলো ভুল বলেনি মেয়েটা। জোর করে একটু হাসলো সে। আজ দুপুরে শেরিফের সাথে দেখা করব আমি। মেডক, পেপি আর এড সহ অনেকেই থাকবে ওখানে। আশা করি আজই ব্যাপারটা মিটে যাবে। তারপর কি করব আমি? সে তোমার খুশি। আমি তো আর চলে যাচ্ছি না, এখানেই থাকব। ঠিক আছে, তবে কাজ সেরেই আমি আসব। ত্রস্ত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে যাবার পথে দরজার কাছ থেকে ফিরে তাকিয়ে সে বলল, অনেক কথাই বলার ছিল আমার, কিন্তু এখন বলবো না। আজ সকালে খুব নার্ভাস থাকব। কাল করতে কত কাজ করতে কত কাপ আর প্লেট যে আমার হাতে আজ ভাঙবে তার ঠিক নেই। দয়া করে তাড়াতাড়ি ফিরে রেহাই দিও আমাকে। সারা সকাল আর লোলার দেখা পেল না জুলিয়াস। বিছানা ছেড়ে কাপড় জামা পরে তৈরি হবার আগেই জুলিয়াসকে একা রেখে মায়ের সাথে কাজে চলে গেল লোলা। ধীর গতিতে কাটল সকাল। অস্থিরভাবে পায়চারি করেই কেটেছে সময়টা। আজ শেরিফের অফিসে কি ঘটবে জানে না জুলিয়াস। গুছিয়ে কত শক্তভাবে পেপি কথাগুলো বলে তার উপর অনেক কিছু নির্ভর করছে। এদের উপরও খানিকটা নির্ভর করবে। কিন্তু সবচেয়ে বড় কথা, মেডক কিভাবে কথাটা নেয়। শহরে আজ একটা বিরাট গোলমাল বেঁধে যেতে পারে। কি হবে তা আগে থেকে কিছুই বলা যায় না। তবে এটা ঠিক যে মেডক তার এতদিনের প্ল্যান ভণ্ডুল হয়ে যাওয়াটা কিছুতেই মুখ বুজে সহ্য করবে না। দুপুরের কিছু আগে জনিকে সাথে করে উপস্থিত হলো নদী। আমাদের প্রস্তুতি শেষ, বলল সে। রাস্তায় ছড়িয়ে রয়েছে আমাদের 12 জন লোক। ঘটনা বুঝিয়ে দেয়া হয়েছে ওদের। ওরা নিজের থেকে কিছু করবে না, কিন্তু গোলাগুলির জন্য তৈরি থাকবে। শেরিফের অফিসে আমাদের লোকজন হাজির হয়ে গেছে। শেরিফের ধারণা তোমার দেখা পাওয়া যাবে না আজ। মেডকের কি খবর? আধ ঘন্টা আগেই এসেছে সে। ওর সাথে রয়েছে হিউ, হোয়েল, ফক্সি আর হরেশ। এডার পেপি? উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল জুলিয়াস। ওদের দেখিনি আমি। হয়তো এতক্ষণে এসে গেছে। হয়তো দিয়ে কাজ হবে না, নিশ্চিত হতে হবে আমাদের। আজকে ওদের দুজনের উপস্থিতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাউকে গিয়ে খোঁজ নিয়ে আসতে হবে। আমি চট করে দেখে আসছি বলেই জবাবের অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল নদী। দুপুর 12টা বেজে গেছে। জানালার ধারে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে জুলিয়াস। নদী এসে খবর দিল পেপি আর এদের কোনো দেখা নেই। কিছুই মাথায় ঢুকছে না ওর। পৌঁছতে এত দেরি করছে কেন ওরা? আরও অপেক্ষা করতে হবে আমাদের, চিন্তিত মুখে মন্তব্য করল জুলিয়াস। কিন্তু মুশকিল হচ্ছে, অনির্দিষ্টকাল অপেক্ষাও করা যাবে না। আবার পায়চারি আরম্ভ করল জুলিয়াস। 12টা 35-এ ধৈর্যচ্যুতি ঘটল তার। আর অপেক্ষা করা যায় না, বলে উঠল জুলিয়াস।
এড আর পেপি হয়তো দেরিতে এসে হাজির হতে পারে, তবে ওদের উপর আর ভরসা করা চলে না। ইচ্ছে করেই ওরা ডুবিয়েছে তোমাকে, তিক্তভাবে বলল পেপি। মাথা নাড়ল জুলিয়াস। ও ভালো করেই জানে এড বা পেপি তাকে তা করতেই পারে না। নিশ্চয়ই ওদের কোনো বিপদ ঘটেছে। মেরক লোকটা বড় বেশি ধুরন্ধর। তার ভয় হচ্ছে মেরকই ব্যাপারটা আজ করে রকিংয়ে এসে ওদের বন্দি করে রেখেছে। এখন শেরিফের ওখানে গিয়ে কি করবে তুমি? প্রশ্ন করল নদী। জানি না এখন কি ঘটবে, তবে কথা মতো আমাকে হাজির হতেই হবে। মেরক থাকবে ওখানে, সবার সামনে আমাকেই মুখ খুলতে হবে আজ। আমরা তোমার সাথে আছি জুলিয়াস, উৎসাহ জোগালো নদী। হ্যাঁ, আজই একটা হেস্তনেস্ত করে ফেললো। আমরা শেষ পর্যন্ত তোমার পাশে লড়ব। জনিও সাহস দিল। ওদের দুজনের আশ্বাসে জুলিয়াসের বুকের বল অনেক বেড়ে গেছে। বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল ওরা। সূর্যটা ঠিক মাথার উপর, একটুও হাওয়া নেই। কিন্তু এসব কিছুই খেয়াল করলো না জুলিয়াস। পেপি আর এডকে ছাড়াও অন্তত অর্ধেক কাজ তার নিজেরই করতে হবে। মোড় ঘুরতেই শেরিফের অফিসের সামনে জটলাটা চোখে পড়ল। মেরককে দেখা যাচ্ছে। ওর দুপাশে রয়েছে হিউ আর হোয়েল। কক্সি, বোকো, কলিন আর সেলুনের মালিক অ্যালেন কারভারকেও ওখানে দেখতে পেল জুলিয়াস। এগিয়ে যেতে যেতে নিচু গলায় জনি বলল, খেয়াল করেছ মেরক তার লোকজনকে কেমন জায়গা মতো দাঁড় করিয়েছে? দুজন ওর সাথে, দুজন জটলার বাইরে। কিছু ঘটালেই মাটিতে শুয়ে পড়তে হবে। জুলিয়াসও ব্যাপারটা খেয়াল করেছে। কাজ ঝাঁকালো সে। সবসময়ে প্ল্যান মাফিক কাজ হয় না। শেরিফি কথা শুরু করলো। ওরা জটলার কাছাকাছি পৌঁছাতেই ডিগবি 2 কদম এগিয়ে এসে তীক্ষ্ণ গলায় বলল, জুলিয়াস, তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। লক্ষ্মীর ছেলের মতো পিস্তলটা দিয়ে দাও। এত ব্যস্ত হচ্ছ কেন? জবাব দিল জুলিয়াস। আমাকে কি অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে বলবে তো? তোমার বিরুদ্ধে 2টো চার্জ আছে, খুন আর কিডন্যাপিং। কিংবা জোড়া খুনও হতে পারে। জার্ভিস কি বেঁচে আছে? আমার সাথে শেষ যখন ওর দেখা হয় তখন সে বেঁচেই ছিল। প্রমাণ কি? প্রমাণ করা আমার দায়িত্ব না। জার্ভিসকে যে কিডন্যাপ করা হয়েছে একথা কে বলল? হতে পারে সে নিজের খুশি মতো কোথাও বেড়াতে গেছে। মেরক আর চুপ করে থাকতে পারল না। ভিড় ঠেলে শেরিফের পাশে পৌঁছে রাগের সাথে বলল, সময় নষ্ট করে লাভ নেই। সবাই জানে জুলিয়াসই কিডন্যাপ করেছে ওর ভাইকে। সোজাসুজি মেরকের চোখে চোখ রাখলো জুলিয়াস। ঘটনাটা তুমি নিজের চোখে দেখেছ? শোনা কথায় কাজ হবে না, প্রমাণ চাই আমি আমার। সামনাসামনি আক্রমণে মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল মেরক। এদিক ওদিক চেয়ে হঠাৎ হরেশকে দেখতে পেয়ে সে বলে উঠল, হরেশ, তুমিই তো শুনে এসেছিলে জার্ভিসকে কিডন্যাপ করা হয়েছে। কার কাছে শুনেছ? বারে অ্যালেন কারভারের কাছে, জবাব দিল হরেশ। তুমি কার কাছে জেনেছ? অ্যালেনকে প্রশ্ন করল মেরক। রকির কাছে। তোমাকে কে বলেছে রকি? দাঁত বের করে হাসলো রকি। কেন? হরেশই তো আমাকে সেলুনে দাড়ি শেভ করার সময় ও কথা বলল। ঘুরে ফিরে আবার সেইখানে। কয়েকজন মজা দেখে শব্দ করে হেসে উঠল। কিন্তু মেরকের চেহারা রাগে কুৎসিত হয়ে উঠেছে। সে বলল, মিছে সময় নষ্ট করা হচ্ছে। আমি জানি জার্ভিসকে কিডন্যাপ করা হয়েছে, নইলে সে এমন হঠাৎ করে উধাও হবে কেন? সে যে কেন নিরুদ্দেশ হয়েছে তা আমি জানি, চড়া গলায় বলল জুলিয়াস। কথা আরম্ভ করে একটু থেমে রাস্তার দিকে চোখ ফেরালো সে। এখনো পেপি বা এডের কোনো পাত্তা নেই। ওরা যে আসবে না তা বুঝে নিয়েছে জুলিয়াস। বলো, জার্ভিস কোথায়? সবাই আমরা শোনার অপেক্ষায় আছি, তারা দিল শেরিফ। আসল কথা হচ্ছে, ধীরে ধীরে আরম্ভ করলো জুলিয়াস। ও যা বলতে যাচ্ছে তাতে সাময়িকভাবে কথাটা পেপি আর এডের বিপক্ষে যাবে। রোববার আমার সাথে দেখা করতে এসেছিল জার্ভিস।
বোনের সদ্য বিয়েতে মানসিকভাবে খুবই বিব্রত ছিল সে। তাছাড়া এড আর মেডকের লোক সে। চিৎকার করে প্রতিবাদ জানালো মেডক। তাছাড়া এড আবার মেডকের লোক সে। চিৎকার করে প্রতিবাদ জানালো মেডক। বিয়ের সাথে কোনো সম্পর্ক নেই এর। তুমি চুপ করো, ধমকে উঠল জুলিয়াস। কখনো না। মেডকের হাত তার পিস্তলের বাটের খুব কাছে নেমে এসেছে। সে বুঝে নিয়েছে জুলিয়াস এরপরে কি বলবে। মারপিট করে হলেও তাকে থামাবেই মেডক। কিন্তু শেরিফ বাদছেদে ওদের দুজনের মাঝে এসে দাঁড়ালো। পদমর্যাদায় উপযুক্ত গাম্ভীর্য নিয়ে সে দীর্ঘ গলায় বলল, বাড়াবাড়ি করো না মেডক। জুলিয়াস কোথাও পালিয়ে যাচ্ছে না। ওর কি বলার আছে শুনতে চাই আমি। সবার মুখের দিকে একবার চাইল জুলিয়াস। সব কটা চোখ ওর দিকেই চেয়ে আছে। জুলিয়াস যা বলবে তা সে প্রমাণ করতে পারবে না বটে, কিন্তু তার বক্তব্যটা ভুলে যাবে না কেউ। এতেই ওর অর্ধেক উদ্দেশ্য সিদ্ধি হবে। খুব সহজ কথা, এতে কারো কোনো বোঝার কিছুই নেই। আবার আরম্ভ করল জুলিয়াস। বাবা মারা যাবার পর রকিং এইস দুই ভাগে ভাগ হয়ে এক অংশ পেপি আর অন্য অংশ জার্ভিস পাবে। মেডকের লোকের সাথে পেপির বিয়ের ফলে মেডক এখন সহজেই পেপির অংশ নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে। আর জার্ভিস যদি কোনো দুর্ঘটনায় মারা যায় তবে পুরোটাই মেডকের আয়ত্তে এসে যাবে। এই কারণেই জার্ভিস ভয়ে পালিয়ে গেছে। জুলিয়াসের কথা শেষ হবার আগেই মেডক চিৎকার শুরু করলো, তার নামে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তারপর হঠাৎ শেরিফকে ধাক্কা দিয়ে সরিয়ে পিস্তল বের করার জন্য হাত বাড়ালো সে। কিন্তু পিস্তল বের করার আগেই ওর দুপাশ থেকে দুজন লোক মেডকের হাত চেপে ধরল। হিউ আর হোয়েলকে ও পাশে থেকে একইভাবে ধরে রাখলো নডি আর জুলিয়াসের বন্ধুরা। একটু দূরে ফক্সি আর হরেশ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওদের দুজনেরই পিঠে ছুঁয়ে রয়েছে দুটো পিস্তলের নল। অত্যন্ত তৎপরতার সাথে কাজ সেরেছে ওদের বন্ধুবান্ধব। মুহূর্তেই ব্যাপারটা বুঝে নিয়েছে ডিগবি নোবল। কোনো গোলাগুলি চলবে না এখানে, কঠিন স্বরে ঘোষণা করলো সে। যেই প্রথম পিস্তল ছোবে তাকেই গুলি করব আমি। নির্জলা মিথ্যে কথা বলছে ও, চিৎকার করলো মেডক। সত্যি মিথ্যের প্রমাণ অবশ্যই নেব, উত্তর দিল ডিগবি। সেটা কি করে সম্ভব? জার্ভিসকে জিজ্ঞেস করলেই জানা যাবে। দুদিন পরেই আমি এখানে হাজির করব ওকে, শেরিফকে জানালো জুলিয়াস। কিন্তু ওর নিরাপত্তার দায়িত্ব তোমাকে নিতে হবে। ইচ্ছা করেই মেডকের দিকে চেয়ে দাঁত বের করে হাসল জুলিয়াস। মেডক তার হাত দুটো ছাড়িয়ে নিয়েছে বটে, কিন্তু কিছু করতে গেলেই ওকে আবার ধরে ফেলবে জেনেই সে আর নতুন কোনো চাল খাটাতে গেল না। কেরেস্টাইনে যে জুলিয়াসের পক্ষের অনেক লোক আছে তা ভালো করেই টের পেয়ে গেছে সে। শেরিফের দিকে চেয়ে সে জুলিয়াসের অভিযোগেরই প্রতিবাদ করলো আবার। বলল, এখানে সবাই জানে জার্ভিসের সাথে আমার সম্পর্ক খুব ভালো। সে এলে ওর মুখ থেকেই সবাই জানতে পারবে আসল কথা। জুলিয়াসের দিকে একবার রোষের সাথে চেয়ে সে আবার বলল, তবে আমার মনে হয় না তাকে জীবিত দেখতে পাবে কেউ। আমার ধারণা জুলিয়াসই তাকে শেষ করে রকিং এইসে একটা ভাগ বসাবার মতলবে আছে। আর এডমন্ড সম্বন্ধে আমার এইটুকুই বলার আছে যে লোকটাকে চেনা দূরের কথা, পার্কে আসার আগে ওকে আমি দেখিনি কোনো দিন। সে আমার লোক কখনোই ছিল না। কথা শেষ করেই রাস্তা পার হয়ে বাড়ির দিকে রওনা হলো মেডক। ওর পিছু পিছু চলল হিউ আর হোয়েল, ওদের পিছনে ফক্সি আর হরেশ। জুলিয়াস দীর্ঘ কণ্ঠে জিজ্ঞেস করলো ডিগবি, জার্ভিস কোথায় আছে? সেটা বলবো না এখন, তবে দুদিনের মধ্যেই এখানে ওকে হাজির করব আমি, ঠিক তো? ঠিক। আমাকে বলতে তোমার কি অসুবিধা? যাকগে, তুমি মেডক সম্পর্কে আজ একটা অবিশ্বাস্য আর কঠিন অভিযোগ এনেছ। তোমার কথাই যদি সত্যি হয় তবে ওর জেলে থাকা উচিত। বিশ্বাস করো শেরিফ, ওটাই ওর জন্যে যোগ্য স্থান। হঠাৎ দূরে রাস্তার উপর একজন ঘোড়সওয়ারকে দেখতে পেল জুলিয়াস। লোকটা রাশ টেনে ঘোড়া থামিয়েছে।
মনে হয় সে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। নিজের ভাইকে চিনতে দেরি হলো না জুলিয়াসের। আর কেউ এখনও চিনতে পারেনি ওকে। দ্রুত চিন্তা করছে জুলিয়াস। 1 মিনিটের মধ্যেই জানাজানি হয়ে যাবে জার্ভিসের উপস্থিতি। ওর সাথে সামান্য কথা বলার সুযোগ পেলেই ডিগবি তাকে জেলে ভরবে। চট করে নডি আর জনিকে একপাশে টেনে সরিয়ে নিয়ে উৎকণ্ঠিত স্বরে জুলিয়াস বলল, আমাদের লোকজনকে বিপদ এড়িয়ে থাকতে বলো। ওই ঘোড়াটা কার? ওটা বোকোর কর্মচারীর। কেন? ওকে জানিয়ে দিও আমি ওর ঘোড়াটা ধার নিচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? এখন বলার সময় নেই। শেরিফের দিকে ফিরে সে আবারও বলল, ডিগবি, আমি এখনই জার্ভিসকে আনতে যাচ্ছি। সময় নষ্ট করো না, জলদি যাও, জবাব দিল শেরিফ। ঘোড়া ছুটিয়ে মুহূর্তে দূরে চলে গেল জুলিয়াস। একেবারে দৃষ্টির আড়ালে যাবার আগে জুলিয়াস পিছন ফিরে দেখল শেরিফের অফিসের সামনে আবার লোকজনের জটলা বাড়ছে। 17। প্রথম কয়েক মাইল রকিং এইসের পথ ধরেই গেল জুলিয়াস। তারপর সবার অলক্ষ্যে রাঞ্চে পৌঁছাবার জন্যে রাস্তা ছেড়ে অন্য পথ ধরল। যে কেউ ওর ঘোড়ার পায়ের ছাপ দেখে দেখে সহজেই ওকে অনুসরণ করতে পারবে। কিন্তু সে বিষয়ে চিন্তিত নয় জুলিয়াস। ওর এখন একমাত্র চিন্তা মেডকের আগে তাকে রাঞ্চে পৌঁছতে হবে। লোকটা বুদ্ধিমান। জুলিয়াস কোথায় যাচ্ছে তা আন্দাজ করা ওর পক্ষে কঠিন হবে না। বেয়ার ট্রাপ ক্রিক ঘুরে খামার বাড়ির পিছন দিকে উপস্থিত হলো জুলিয়াস। রাজটা খালি খালি দেখাচ্ছে। মাটি ছাড়া মেডকের বাকি সব লোকজনকে শহরে দেখে এসেছে সে। নিশ্চয় বাড়ি পাহারা দেওয়ার জন্যেই রেখে দেওয়া হয়েছে ওকে। যা করার তাড়াতাড়ি করতে হবে, কারণ যে কোনো সময়ে শেরিফ সহ কিংবা তাকে ছাড়াই মেডক এসে হাজির হবে এখন। লঘু পায়ে দৌড়ে এক ছুটে বাড়ির কাছে চলে এলো জুলিয়াস। বাড়িটার সামনের দিকের কোনায় এসে উকি দিল সে। কেউ নেই। তার মনে পড়ল গতবার মাডি বাড়ির ভিতরেই ছিল। সম্ভবত এখনও তাই আছে। পিছনের দরজায় গিয়ে দেখল ওটা ভিতর থেকে বন্ধ। আবারও জানালা দিয়ে ঢুকতে হবে তাকে। কপাল ভালো ওর, পেপির ঘরের জানালাটা খোলা রয়েছে। জানালা দিয়ে ঘরে ঢুকলো জুলিয়াস। বিছানার উপর হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে পেপি। দেয়ালের দিকে ফিরানো ওর মুখ। চট করে দরজাটা বন্ধ করে এলো জুলিয়াস। বিছানার কাছে ফিরে এসে ঝুঁকে পেপির কানে কানে ফিসফিস করে বলল, কোনো শব্দ করো না পেপি, এখনই তোমার বাঁধন কেটে দিচ্ছি আমি। মুখ ফিরিয়ে জুলিয়াসের দিকে চাইল পেপি। করুণ দেখাচ্ছে ওর চেহারা। গালে চোখের পানি শুকিয়ে দাগ পড়ে গেছে। উদ্ভ্রান্ত শূন্য চাউনি। ভয় আর বিষাদ যেন গ্রাস করেছে ওকে। ছুরি বের করে পেপির বাঁধন কেটে দিল জুলিয়াস। ওরা মেরে ফেলেছে ওকে, হঠাৎ বলে উঠল পেপি। কাকে? এডকে।